শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে 322 রানের বিশাল লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। লিটন দাসের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির সাথে মোহাম্মদ মিথুনের 50 আর শেষ দিকে সাইফুদ্দিনের ছোট্ট ক্যামিওতে 6 উইকেটে 321 রান সংগ্রহ করেছে টাইগাররা। জবাবে এখন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ 3 উইকেটে 23 রান। সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে অভিষিক্ত উইসলে মাধেভেরের অফ স্পিনে খেই হারান তামিম ইকবাল। বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়ে সফল হননি নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম, তবে এক প্রান্ত আগলে রেখে বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান লিটন দাস। 95 বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার, তবে হ্যামস্ট্রিং চোটের কারণে ব্যক্তিগত 126 রান করে উঠে যান তিনি। 105 বলের এই ইনিংসে 2টি 6 ও 13টি 4 হাঁকিয়েছেন লিটন। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের 32 আর মোহাম্মদ মিথুনের ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরিতে ভর করে 300 পেরোয় টাইগাররা। শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের হার না মানা 15 বলে 28 রানের ঝোড়ো ইনিংসে 6 উইকেটে 321 রানে থামে বাংলাদেশের ইনিংস। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় জিম্বাবুয়ে। নিজের প্রথম ওভারেই সাফল্য পান সাইফুদ্দিন, পরে চাকাফাকে দ্বিতীয় শিকারে পরিণত করেন সাইফুদ্দিন। সিলেটে ম্যাচটি কাভার করছেন সহকর্মী তাহমিদ অমিত, তিনি সরাসরি যুক্ত হয়েছেন এখন। অমিত, 321 রান তো বেশ ভালো সংগ্রহ, আর শুরুতেই সাফল্য পেলেন সাইফুদ্দিন। এই পিচ থেকে বোলারদের ভালো করার সম্ভাবনা তো ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে, কেমন দেখছেন? যে কোনো স্কোরই আসলে তাড়া করা খুব চ্যালেঞ্জিং, বিশেষ করে জিম্বাবুয়ে দলটা আসলে খুব বেশি শক্তিশালী অবস্থায় নেই। তাদের অনেক সংকট চলছে, সমস্যা চলছে, তার মধ্যে আবার ক্রেগ আরভিন অসুস্থ হয়ে গেছেন। সব কিছু মিলে একটা খারাপ অবস্থায়। সেখানে বাংলাদেশ বরং একটা 8-9 মাস পরে তারা ওয়ানডে খেলছে, বেশ উজ্জীবিত অবস্থায় আছে দলটি। মাশরাফি ফিরেছেন, সাইফুদ্দিন ফিরেছেন, শান্ত ফিরেছেন। আপনি যদি বলেন সাকিব বাদে পূর্ণাঙ্গ একটা দল পেয়েছে বাংলাদেশ, সেদিক দিয়ে অনেক বেশি, এবং এরকমই একটি ম্যাচ হওয়ার কথা। সেখানে 321 রান হয়েছে, খুবই চ্যালেঞ্জিং, খুব বড় স্কোর হয়েছে। এবং শুরুতে যেরকম একটি এরকম সংগ্রহের পর বোলিংও যে সাফল্যটা প্রয়োজন মনে হয়, যে ভালো স্টার্টার নিয়ে দেওয়ার, সেটা আসলে সাইফুদ্দিন করেছেন। সাইফুদ্দিনের কামব্যাক সিরিজ বলা, ইনজুরি গিয়েছিল তার, দীর্ঘদিন তিনি ক্রিকেট খেলতে পারেনি। তিনি যে তেতিয়েছিলেন একটা ম্যাচের জন্য, একটা আন্তর্জাতিক ম্যাচের জন্য, বোঝা যায়। শুধু আন্তর্জাতিক ম্যাচ, তিনি আসলে ঘরোয়া ম্যাচও খেলতে পারেনি। বিপিএল এর ম্যাচ খেলার খুব চেষ্টা করেছিলেন, খেলতে পারেননি। ঘরোয়া কোনো ম্যাচে খেলতে পারেনি, দীর্ঘদিন বসেছিলেন এই ক্রিকেটার। আজকে তিনি সেই সুদে আসলে তার পারফরমেন্সটা নিয়েছেন। দুর্দান্ত ব্যাটিং করেছেন, স্লগ ওভারে অসাধারণ 3টা 6 মেরেছেন বলা যায়, নাহলে কিন্তু 321 রান হতো না। যতই আজকে লিটন দাস সেঞ্চুরি করুক, লিটনের আউট হয়ে যাওয়ার পর কিন্তু যেভাবে রান ভাবা হচ্ছিল সেভাবে হয়নি, কিন্তু শেষ সময়ে এসে সাইফুদ্দিন সেটি কাভার করেছে। অসাধারণ ব্যাটিং, কম্প্যাক্ট ব্যাটিং যদি বলেন আপনি। একটা সেঞ্চুরি হয়েছে, শেষ দিকে স্লগে এসে সাইফুদ্দিন 4-6 মেরেছেন। সব কিছু মিলে একদম দুর্দান্ত প্যাকেজ ছিল ব্যাটিংটাতে। আর ফিল্ডিংও আজকে মনে হয়েছে অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ। একই সঙ্গে যদি বলি, বোলিংটা খুব ভালো হচ্ছে এখন পর্যন্ত। অফ স্পিনার আছে, তাইজুল আছেন, মিরাজ আছেন, সব কিছু মিলে স্পিন আক্রমণটা কিন্তু বাংলাদেশের ভালো। তার সময় যত পার হবে, এখানে কিন্তু আমাদের জিম্বাবুয়ের জন্য ব্যাটিংটা করা আরও বেশি কঠিন হবে। এবং যদি বলেন ডিউ ফ্যাক্টর, তেমন কোনো ফ্যাক্টরই হবে না আশা করা যায়, কেননা এখন গরম পড়ে গেছে। এবং আমার যতটুকু চাপটা কিন্তু এখন জিম্বাবুয়ের উপর, এবং ম্যাচটা বাংলাদেশের গ্রিপে। এই ম্যাচ না জয়ের কোনো কারণ নেই। অমিত, ছোট্ট করে জানতে চাই, গতকাল হঠাৎ করেই আলোচনায় চলে এসেছিলেন ক্যাপ্টেন মাশরাফি তার প্রেস ব্রিফিং নিয়ে, এবং সেখানে নানা ধরনের আসলে সেটিকে কেন্দ্র করে নানা ধরনের প্রশ্ন উঠেছিল। আজকের ম্যাচে তার কোনো প্রভাব লক্ষণ, যদিও মাশরাফি অনেক পরিণত খেলোয়াড় এবং পেশাদার খেলোয়াড়, নিঃসন্দেহে কোনো ধরনের প্রভাব লক্ষণ বা বডি ল্যাঙ্গুয়েজে তার কোনো ধরনের আভাস কি আপনাদের চোখে পড়েছে? আসলে অনেকটা বাইরে থেকে যত বেশি সংকট মনে হয়, ভিতরে কিন্তু সেরকম না। মাশরাফি যে অনেক কিছু মনে করেছেন কালকে প্রেস কনফারেন্সে, অনেক রেগে গেছেন, ব্যাপারগুলো আসলে সেরকম না। ছোট করে অনেক সময় দেখলে অনেক কিছু বড় মনে হয়। মাশরাফি সবসময় জানেন কিভাবে ম্যানেজ করে চলতে হয়। তার হচ্ছে নেতৃত্ব গুণ, তার সব থেকে বড় বিষয়। যে মানুষ দলকে নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশ দলকে যে আগে জিততে পারতো না, জয় শিখিয়েছে যে মানুষটি, পুরো দলটাকে একত্রিত করতে পারে, তার আসলে এসব কোনো ব্যাপার না ঠিক করে ফেলা। এবং আজকে এমন কোনো জিনিস বোঝা যায়নি তার আচার আচরণে, সব কিছু মিলে। একটা কথা বলি আপনাকে, যেটা হচ্ছে যে
নাজমুল হাসান পাপন কিন্তু আজকে একটু আগে কথা বলেছেন আমাদের সঙ্গে। তিনি বলেছেন যে মাশরাফির এই সময়টা তার পাশে থাকা উচিত, ক্রিকেট বোর্ড তার সঙ্গে পাশে আছে। তিনি গণমাধ্যম একই সঙ্গে ক্রিকেট ভক্তদেরকে অনুরোধ করছেন তার পাশে থাকবার জন্য। একটা বিষয় তিনি স্পষ্ট করে বলেছেন, মাশরাফি কখন কবে অবসর নেবে সেটি মাশরাফি নির্ধারণ করবে। বোর্ডের কাজ বোর্ড করবে, মাশরাফির কাজ মাশরাফি করবে। তার কাজ মাঠে খেলা, বোর্ড সেটাই মাশরাফির কাছ থেকে চায়। আপনাকে ধন্যবাদ অমিত। ফ্লাইট জটিলতায় ম্যাচের দিন সকালে সিলেটে এসে পৌঁছেছেন শন উইলিয়ামস, আর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ক্রেইগ আরভিন। বিকল্প খুঁজতে দলের ব্যাটিং কোচ ও সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট মাৎসি-কেনেরিকে স্কোয়াডে যুক্ত করেছে জিম্বাবুয়ে। সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকতে টেস্ট ম্যাচে ছিলেন না সাদা পোশাকের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। ওয়ানডে দলে যোগ দিতে তিনি সিলেট এসে পৌঁছান প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর দিনে, আর গতরাতে হুট করে অসুস্থ হওয়ায় আবার হাসপাতালে নিতে হয়েছিল ক্রেইগ আরভিনকে। স্কোয়াডে বিকল্প ব্যাটসম্যান না থাকায় কনকাশনের কথা ভেবে ব্যাটিং কোচ ও সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট মাৎসি-কেনেরিকে স্কোয়াডে যুক্ত করেছে জিম্বাবুয়ে। এবার নারী বিশ্বকাপের খবর। টি-20 নারী বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার মাঠে নামবে বাংলাদেশের নারীরা। মেলবোর্নে নিয়ম রক্ষার এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। এর আগে গ্রুপ পর্বে নিজেদের 3টি ম্যাচেই হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ আর শ্রীলঙ্কার নারীদের। তাই টেবিলের 4র্থ স্থান ধরে রাখতে মাঠে নামতে চান সালমা খাতুন। আসরের প্রথম 3 ম্যাচের মধ্যে ভারত আর নিউজিল্যান্ডের সাথে লড়াই করেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার নিয়ে ফিরতে হয় টাইগ্রেসদের। আওয়ামী লীগে কর্মী কমেছে, নেতা বেড়েছে, তাই কমিটি গঠনের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেছেন, আওয়ামী লীগের অনেক ভালো নেতা আছে যাদের মূল্যায়ন করতে হবে। পরে মহানগর কমিটির সভাপতি খায়রুজ্জামান লিটন আর সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নাম ঘোষণা করেন তিনি। এর আগে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাদের নিয়ে সম্মেলন স্থলে আসেন ওবায়দুল কাদের। আজকে কেন যেন মাঝে মাঝে মনে হয় আওয়ামী লীগে কর্মী কমে যাচ্ছে, নেতা বেড়ে যাচ্ছে। আমাদের অত নেতার দরকার নেই, আমাদের আজকে সাচ্চা কর্মী দরকার। মঞ্চের দিকে তাকালেই বোঝা যায় যে কত নেতা। আওয়ামী লীগের কাছে জনগণের দুঃখ দুর্দশার কোনো মূল্য নেই, তাই যৌক্তিক কারণ ছাড়াই বিদ্যুৎ পানির দাম বাড়ানো হয়েছে, এ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনবিচ্ছিন্ন বলেই মানুষের কষ্ট বুঝতে পারে না সরকার। সকালে মৎস্যজীবী দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসায় আটকে কারাগারে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। মুক্তির জন্য বিএনপি সব ধরনের চেষ্টা চালাচ্ছে, জনগণকে ঐক্যবদ্ধ করে তাকে মুক্ত করা হবে। জনগণ কোনো ম্যান্ডেট না নিয়েই তারা জোর করে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে আছে। তারা দেশের গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আজকে ভেঙে দিচ্ছে অত্যন্ত সচেতনভাবে, এবং সচেতনভাবে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা তো জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। সেই জন্য জনগণের যে ব্যথা বেদনা দুঃখ কষ্ট এগুলো তারা বুঝতে পারে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদালতের উপর নির্ভর করছে। তার চিকিৎসা দেশের সর্বোচ্চ হাসপাতালেই চলছে। দুপুরে মেহেরপুর মুজিবনগর পরিদর্শনের সময় কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। খালেদা জিয়ার জামিন বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই জানান তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জনবিচ্ছিন্ন এই দলের আন্দোলনের কোনো শক্তিই নেই। সুবিধা সম্বলিত হাসপাতাল, সেখানেই তিনি চিকিৎসা সেবা পাচ্ছেন বঙ্গবন্ধু হাসপাতালে। কাজেই চিকিৎসা হচ্ছে না এই কথাগুলো কোনো যুক্তিতে আসছে না বলেই আমার মনে হয় বিচার বিভাগ তাদের সেই দাবি মানছেন। তাদের রাজনৈতিকভাবে অনেক কিছুর কথা বলে, কিন্তু আজকে দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সেই জন্যই তারা তাদের আন্দোলনের ডাকে কেউ সাড়া দিচ্ছে না। করোনা ভাইরাসে বেকায়দায় দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলে ক্ষতিগ্রস্ত হবে শিল্প খাত। এতে কারখানাগুলোতে জ্বালানি খরচ 10 ভাগ পর্যন্ত বাড়বে বলে শঙ্কা উদ্যোক্তাদের। বিদ্যুতের অপচয় বন্ধ না করে দফায় দফায় বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের টোটাল খরচের প্রায় 10 থেকে 12% খরচ হয়। এখন এই বিদ্যুৎ
দাম বাড়ার কারণে এটা আমাদের 15 থেকে 20% চলে যাবে। সরকার এটা বাড়িয়েছে বা ওইটা বাড়িয়েছে এই অজুহাত দিয়ে আমাদের উপর বোঝা চাপিয়ে দিবে, তাহলে তো এই শিল্প টিকে থাকবে না। চোরাই লাই এবং লুটপাট এটা বন্ধ করলেই কিন্তু এই এত বড় খরচের বোঝাটা কমে আসে। বেশি মূল্যে ব্যক্তি খাত থেকে বিদ্যুৎ আনার জন্য যে নীতিমালাটা নেওয়া হয়েছিল, তারপরে এখন আবার যে কুইক রেন্টাল ইয়েগুলো বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেগুলো তো আবার বসিয়ে বসে তাদেরকে একটা পেমেন্ট দেওয়া হচ্ছে। মুজিব বর্ষের শতভাগ এলাকায় বিদ্যুৎ পৌঁছানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিতরণ কোম্পানির প্রধান ও কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বলেন, খরচ যাই হোক, গ্রাহক নির্ধারিত দামে মূল্য পরিশোধ করবে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এই বছরের মধ্যে আমরা সারা বাংলাদেশে দূর দূরান্ত এলাকায়ও বিদ্যুতায়ন করব। রাজশাহীর পুঠিয়ার শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যার ঘটনায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওসি শাকিল উদ্দিনের আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ তার আপিল আবেদন খারিজ করে দেন। আইনের নিষেধ থাকার পরও কিভাবে তদন্ত চলাকালে আসামির জবানবন্দি গণমাধ্যমে প্রকাশ হয়, সেই প্রশ্ন ছিল আপিল বিভাগের। এর আগে গত রোববার এই বিষয়ে শুনানি হয়। প্রকৃত হত্যাকারীদের বাঁচাতে মামলার এজাহারি পাল্টে দিয়েছিলেন ওসি শাকিল উদ্দিন। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে কিভাবে ওই কিশোরকে নির্যাতনের পর আদায় করা হয় মিথ্যা জবানবন্দি। ৩,৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা পিকে হালদারের পরিবারের সদস্যদের সম্পদের হিসেব জানতে চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি দুদক পিকে হালদার সহ 20 জনের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে তা 10 মার্চের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়। দুপুরে বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই নির্দেশ দেন। এর আগে জানুয়ারিতে পিকে হালদার সহ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের সঙ্গে যুক্ত 20 জনের পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দ রাখার নির্দেশ দেওয়া হয়। ঢাকা 10 আসনে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে 6 প্রার্থীর মাঝে প্রতীক বণ্টন করেন রিটার্নিং অফিসার GM শাহাতাব উদ্দিন। আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দিন নৌকা, বিএনপির শেখ রবিউল আলম ধানের শীষ, জাতীয় পার্টির হাজী মোহাম্মদ শাহজাহান লাঙ্গল, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারি, হারিকেন, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ডাব ও প্রগতিশীল গণতান্ত্রিক দল PDPর আব্দুর রহিম লড়বেন বাঘ প্রতীক নিয়ে। আগামী 21 মার্চ EVM-এ ভোট গ্রহণ করা হবে। আচরণবিধির ঊর্ধ্বে উঠে আমরা একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট করেছি, এগ্রিমেন্ট মেনে চলে এটি উৎসবমুখর পরিবেশে আমরা ঢাকা 10 নির্বাচনী এলাকার 0 আসনের নির্বাচনটা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আইনানুগ নির্বাচন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াইয়ের বৈধতা পেয়েছেন 7 প্রার্থী। এখন চলছে কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। মেয়র পদে 9 প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডাক্তার শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলাইমান আলম শেঠ সহ 7 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে কমিশন। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী এবং তানজিল আবেদিনের মনোনয়নপত্র। আমার যা কাগজপত্র, দলিল সব কিছু সেখানে যাচাই বাছাই হয়েছে, এগুলো তো সব ঠিক আছে, তাই আমি এটাতে সন্তুষ্ট এবং এটাকে রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছে। আমরা আশা করছি যে নির্বাচনে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকব এবং আমরা ইনশাল্লাহ জয় নিয়ে মাঠে ফিরবো। এই ধরনের ইনশাল্লাহ আমাদের কমিটমেন্ট আছে সবার। দেশে দেশে যখন কোভিড-19 সংক্রমণ বেড়ে চলেছে, তখন উৎপত্তিস্থল চীনে কমছে প্রাদুর্ভাব। আক্রান্তের চেয়ে দেশটিতে সুস্থ হওয়ার হার বেশি। চীনা স্বাস্থ্য কমিশনের তথ্য, এই মুহূর্তে 37,000-এর কিছু বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত, যেখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 39,000-এর বেশি। সুপরিকল্পিত ও কার্যকরী প্রতিরোধ ব্যবস্থার সুফল মিলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যখন এসেছিলাম গুরুতর অসুস্থ ছিলাম, ভেবেছিলাম আর বাঁচবই না। 1 মাসের বেশি সময় চিকিৎসার পর এখন পুরোপুরি সুস্থ। ডাক্তার আর নার্সদের ভূমিকা ছিল অসাধারণ। চীন দেখিয়ে দিয়েছে ভাইরাস দমন সম্ভব। এটা ভবিষ্যতের জন্য শিক্ষা। কোভিড-19 প্রতিরোধে অন্যরাও চীনের আদলে ভূমিকা নিতে পারে।
চীন ফেরত 23 বাংলাদেশি ভারতে কোয়ারেন্টাইনে সুস্থ আছেন, তাদের 14 দিন পর দেশে আনা হবে, জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক মির্জা ডিসেব্রিনা ফ্লোরা। সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান, দেশে এখনও কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন, তবে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। আক্রান্ত সব দেশের সাথেই বাংলাদেশের যোগাযোগ আছে বলে বিশেষ সতর্কতা নেওয়ার উপর গুরুত্ব দেন ডাক্তার ফ্লোরা। আমরা হ্যান্ডশেক পরিহার করব, আমাদের যে কোলাকুলি করা বা এই ধরনের যে আমাদের যেসব সামাজিক শিষ্টাচার রয়েছে, যেগুলোর মাধ্যমে একজন আক্রান্ত ব্যক্তির থেকে একজন সুস্থ ব্যক্তির দেহে শ্বাসতন্ত্রের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, সেই সমস্ত আচরণগুলো আমরা পরিহার করব। এই মুহূর্তে হাজার হাজার মানুষ করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা করাতে চাইলে সে সামর্থ্য সরকারের নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী জানান, করোনা ভাইরাস নিয়ে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে। সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা হাসপাতালেই এই করোনা রোগীর পরীক্ষার জন্য যে কিট দরকার সেটা সবাই আমদানির জন্য চেষ্টা করছে। আইডিসিআর ল্যাবে চলে আসছে কিটস, অন্য জায়গায় কিট চলে আসবে, তাহলে হয়তো সেই সংকটটা আমরা কাটিয়ে উঠতে পারবো। তবে এই মুহূর্তে যদি হাজার হাজার লোক করোনা ভাইরাসের পরীক্ষা করছে, তাহলে আমাদের সেই সামর্থ্যটুকু এই মুহূর্তে নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বরাবরই অনুপ্রবেশকারী ও শরণার্থীদের জন্য অগাধ ভালোবাসা। তিনি নিপীড়িত হিন্দু জনগোষ্ঠীর পরিবর্তে তাদের দিকেই বেশি খেয়াল রাখেন। রোববার কলকাতায় দেয়া ভাষণে সিএএ বিরোধী আন্দোলন প্রসঙ্গে এই কটাক্ষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ বিধানসভার পুরো 1 বছর বাকি থাকতেই শহীদ মিনার চত্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করল বিজেপি। মমতাকে হুঁশিয়ারি দেন, আগামীবার পশ্চিমবঙ্গে বিজেপির শাসনই কায়েম হবে। সহিংসতার প্রায় 1 সপ্তাহ পার হতে চললেও এখনও স্বাভাবিক হয়নি দিল্লি পরিস্থিতি। সর্বত্র চলছে নিরাপত্তা বাহিনীর টহল, তবুও ভয় আর আতঙ্কে অঞ্চলটির সাধারণ মুসলিমরা। অগ্নিকাণ্ড এবং পণ্য সরবরাহ বন্ধ থাকায় অনেক এলাকাতেই দেখা দিয়েছে খাদ্য সংকট। এই পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন, সহিংস পরিস্থিতির সৃষ্টি করলেই কঠোর ব্যবস্থা। হামলাকারীরা সবাই বাইরে, আমরা এখানে হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষ একসাথে থাকি, কেউ যেন মুসলিমদের ওপর হামলা করতে না পারে, তাই আমরা এখানে পাহারা বসিয়েছি। প্রতিটা রাত কেটেছে ভয় আর আতঙ্কে, মনে হতো এই বুঝি কেউ এসে হামলা করবে। বাবা, মা, স্ত্রী আর সন্তানদের জড়িয়ে ধরে কাঁদতাম। শুধু পুলিশই নয়, সিআরপিএফও প্রস্তুত আছে, প্রয়োজন হলেই তারা মাঠে নামবে। পরিস্থিতি এখন শান্ত, এটার যেন কোনোভাবেই ব্যত্যয় না হয় সেই চেষ্টা আমাদের। মানুষকে নিরাপদ বোধ করাতে সব প্রচেষ্টা থাকবে। তালেবান যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত চুক্তিতে খুলে গেল অপার সম্ভাবনার দ্বার। অর্জিত হলো 18 বছরের যুদ্ধ সমাপ্তির প্রথম ধাপ। চুক্তি সইয়ের পর শনিবার এই প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারে হওয়া চুক্তি অনুসারে তালেবানরা সব প্রতিশ্রুতি রক্ষা করলে আগামী 14 মাসের মধ্যে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তিটি সই হলো সেটি কার্যকরে আমরা বদ্ধপরিকর। রাজনৈতিকভাবে প্রতিবেশী আঞ্চলিক দেশগুলো এবং আন্তর্জাতিক মহলের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে চায়। শান্তি প্রক্রিয়া অনুযায়ী আফগানিস্তান থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ন্যাটো। অবশ্য দেশটির পরিস্থিতিও বিবেচনায় রাখা হবে। যখন নিশ্চিত হবে আফগান নিরাপত্তা বিভাগের আর সহযোগিতার প্রয়োজন নেই, সে সময়ই একযোগে সরবে ন্যাটো সদস্যরা। তালেবানের সাথে চুক্তি সইকে আফগান যুদ্ধে আমেরিকার কৌশলগত পরাজয় হিসেবে দেখা হচ্ছে। আপাতত শর্ত মানলেও তালেবানের বক্তব্য, আফগানিস্তানে কখনোই বিদেশি সেনারা জয়ী হয় না। বিশ্লেষকদের অভিমত, ভিয়েতনাম, ইরাকের পর এটা যুক্তরাষ্ট্রের নয়া ব্যর্থতা। চুক্তির আড়ালে মূলত পালানোর পথ পরিষ্কার করেছে ট্রাম্প প্রশাসন। তালেবান ভাবছে শান্তি আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে হারিয়ে আফগান যুদ্ধে তারা জয় পেয়ে গেছে। ভুললে চলবে না, মার্কিন প্রশাসন কেবল চুক্তিতে এসেছে, সামরিক পরাজয় স্বীকার করেনি। সুতরাং আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়নি, বরং যুদ্ধের ধরন আর চরিত্রগুলো পাল্টেছে।
শর্ত সাপেক্ষে চুক্তি সই করল তালেবান। চুক্তির অন্যতম শর্ত হলো সব ধরনের যুদ্ধ সহিংসতা থেকে তারা বিরত থাকবে। তালেবান যদি সেসব লঙ্ঘন করে তাহলে সেনাও প্রত্যাহার হবে না। দ্বিতীয় বিষয়টি হলো আফগান নিরাপত্তা কর্মীরাও সদা সতর্ক রয়েছে। যুদ্ধে বেঘরে প্রাণ হারিয়েছে সাধারণ মানুষ। মার্কিন সরকার আর সেনাবাহিনীর কঠোর দমন অভিযানের শিকার আমরা। এ পরিস্থিতিতে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের যুদ্ধের ইতি ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি ফিরবে। লাল সিং চাড্ডা সিনেমার শুটিংয়ে এতদিন আমির খান ছিলেন শিখ রূপী লাল সিং। বুক ভর্তি বড় দাড়ি, মাথায় পাগড়ি, মানানসই চেক শার্ট, প্যান্ট আর স্পোর্টস শু। তবে সম্প্রতি বেশভূষা একেবারে পাল্টে গেছে আমিরের। এখন হয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা। সেনা সদস্যের মতো পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা আর ছোট চুল। এবারের শুটিংয়ে এটাই আমিরের সাজ। গত বছর আমির খানের ৫৪তম জন্মদিনে লাল সিং চাড্ডা সিনেমা নির্মাণের ঘোষণা আসে। চলতি বছর বড়দিনে অদিত্য চৌহান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে। পর্দা নামলো আন্তর্জাতিক বার্লিন চলচ্চিত্র উৎসবের। রোববার শেষ হওয়া এই উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নেয় ইরানি চলচ্চিত্রকার মোহাম্মদ রসুল্লাফের দেয়ার ইজ নো ইভেল মুভিটি। মৃত্যুদণ্ড বিরোধী প্রচারণাকে কেন্দ্র করে নির্মিত হয় মুভিটি। ওই চলচ্চিত্রটি নির্মাণের পরে রসুল্লাফের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইরান সরকার। শীত মৌসুমের শেষ আর বসন্তের আগমন উপলক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোয় উদযাপিত হয় মাসলেনিৎজা উৎসব। ঐতিহ্যবাহী নাচ, গান আর খেলার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পরিবার বন্ধুদের সাথে সময় কাটান স্থানীয়রা। উপরি পাওনা হিসেবে থাকে আগতদের জন্য ঘরে বানানো প্যান কেক, মাখন, পনির আর কেকের মতো খাবারের আয়োজন। চলছে সব খবর, ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন সব খবর। বিমা বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা কম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন বিমাকে প্রযুক্তি নির্ভর করতে হবে। দাবি নিষ্পত্তি থেকে শুরু করে বিমার সব ধরনের কাজ ডিজিটাল প্রযুক্তিতে করার তাগিদ দিয়েছেন তিনি। সকালে প্রথমবারের মতো বিমা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিমার নামে অনেক প্রতিষ্ঠান প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেয়। জানান কর্মসংস্থানের বড় ক্ষেত্র হতে পারে বিমা ক্ষেত্র, তবে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেন তিনি। ৫ জন বিশিষ্ট বিমা ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। পুরো বিমা সিস্টেমটাকে একটা ডিজিটাল পদ্ধতিতে আপনারা দাঁড় করাবেন, আমরা সেটাই আশা করি। বিমার মাধ্যমে যে মানুষ একটা দুঃসময় একটা বিরাট সাহায্য পায়, এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরা এবং এ ব্যাপারে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। শোভাযাত্রা সহ নানা আয়োজনে বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয় বিমা দিবস। জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসনের আয়োজনে হয় শোভাযাত্রা। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই সময় বক্তারা বলেন, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই বিমা প্রয়োজন। এদিকে প্রথমবারের মতো বিমা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয় দিবসের র্যালি। প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিমার গুরুত্ব তুলে ধরেন জেলা প্রশাসক মামুনুর রশিদ মামুন। বিমা দিবস উপলক্ষে কক্সবাজারেও র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি। পরে জেলা প্রশাসনের শহীদ টিএম জাফর আলম সম্মেলন কক্ষে জাতীয় বিমা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ এসডিজি অর্জনে কারিগরি শিক্ষা ব্যবস্থার উপর জোর দিচ্ছে সরকার, একথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। কক্সবাজার স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে এক কর্মশালায় একথা বলেন তিনি। দিনব্যাপী কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইনস্টিটিউটের গবেষক, অধ্যাপক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উচ্চপদস্থ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা অংশ নেন। ই পাসপোর্ট ডেলিভারিতে বড় অবস্থা দেখিয়েছিলাম আমরা। শুধু ডেলিভারিতে নয়, আবেদন করতে গিয়ে হোঁচট খাচ্ছেন পাসপোর্ট প্রত্যাশীরা। কোনো ক্ষেত্রে ছবি তোলার সময় দেয়া হচ্ছে ১ থেকে ১.৫ মাস পর। তবুও নির্ধারিত দিনে এসে ভোগান্তিতে পড়েন কেউ।
আবেদনপত্র জমা, ছবি তোলা ও আঙুলের ছাপ দিতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। 124 থেকে বলতেছেন যারা আছে 24, 25, 26 তারা নিচে যাওয়ার জন্য। এখন আমার কথা হচ্ছে যারা 24, 25 আছে তারাও তো 2 ঘন্টা ধরে সিরিয়ালে দাঁড়াই ছিল। জমা দিতে যদি 2 মাস 3 মাস যদি লাগে তাহলে পাসপোর্ট কখন পাবে, ভিসা কখন লাগাবে, কখন যাবে। লেখা ছিল যে ইউ মিস দ্য অ্যাপয়েন্টমেন্ট এনরোলমেন্ট শিডিউল, যেগুলো আসলে এনরোলমেন্টের পরে এসছে। বাইরে আমি আবার টাকা দিয়ে পার সেট আমাকে 100 টাকা করে বারকোড করতে হইল। একটা নতুন জিনিস ফুল একটা শেপে আসতে একটু সময় লাগে। এই সময়টা পর্যন্ত হয়তো কিছুটা হতে পারে, ইনকনভিনিয়েন্স হতে পারে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান তপু। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ভোট গ্রহণের পর রাতে গণনা শেষে ডিইউজের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কাশিম হুমায়ুন ফলাফল ঘোষণা করেন। ডিইউজের সভাপতি পদে কুদ্দুস আফরাদ 650 ভোট পেয়ে নির্বাচিত হন, আর সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন 75 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পান 631 ভোট। শুরু হলো স্বাধীনতার মাস। ৭১-এর 1 মার্চ বাংলার মানুষের উপর অন্যায় নির্দেশ চাপিয়ে দেয় পাকিস্তানি শাসকরা। জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগের কাছে রাষ্ট্র ক্ষমতা না দিতে নতুন ষড়যন্ত্র শুরু হয়। পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী শেখ মুজিব ঠিকই বুঝতে পেরেছিলেন নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর অসম্ভব, তাই সশস্ত্র বিদ্রোহে স্বাধীনতার পথেই ধাবিত করেন বাঙালি জাতিকে। 1 তারিখে তো ইয়াহিয়া খান তার দাঁত দেখিয়ে দিল, বলল পার্লামেন্ট সেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কোন অধিকারে তিনি বললেন? তার কোনো অধিকার ছিল না। এইটা তাকে করালো কারা কারা? আমাদের তথ্য আছে, তার মধ্যে জুলফিকার আলী ভুট্টো ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। অতএব এই যে কথাগুলো এমনভাবে এমন সময়ে এমন আঙ্গিকে তিনি ইতিহাসের যে একটি নতুন মোড় সৃষ্টি করেছিলেন, সেইটি আমাদের যুদ্ধের চলমান যে আন্দোলনের ডাক, এটা বারবার অনুরূত হয়েছে। মুজিব বর্ষকে স্বাগত জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগের নেতৃবৃন্দ। রাত 12:01 যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রদীপ প্রজ্বলন করা হয় 32 নম্বর লেকে। লীগের যে সকল কর্মসূচি আছে সে সকল কর্মসূচিতে অতীতেরই মতো আমাদের আওয়ামী যুবলীগ অংশগ্রহণ করে সেই সকল কর্মসূচি সফল করার ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখবে। টাঙ্গাইলে ভাতকুড়া বাসাইল আঞ্চলিক সড়ক উন্নয়ন কাজ চলছে ধীর গতিতে, এতে তীব্র যানজটে চরম ভোগান্তি। এই চিত্র ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া বাসাইল আঞ্চলিক সড়কের কাজের মান নিয়ে উঠেছে প্রশ্ন। অভিযোগ, ব্যবহার হচ্ছে নিম্নমানের উপকরণ, কোথাও কোথাও 3 ফুটের জায়গায় প্রশস্ত করা হচ্ছে 2 ফুট। তবে ধীরগতি আর অনিয়মের অভিযোগ মানতে নারাজ সড়ক বিভাগ। অনেক লেন্দি প্রসেসে তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, যার দরুন প্রতিদিন এই রাস্তায় 2-3 কিলোমিটার রাস্তা ভোগান্তির সৃষ্টি হয়। 2 ঘন্টা 3 ঘন্টা আমরা এই জামের মধ্যে পড়ে থাকি। প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর কারণ হলো এক সাইডে কাজ করছে, এক সাইডে কাজ করতেছে না। এইভাবে কাজ করলে তো মনে করেন যে 2 বছর 5 বছরও কাজ শেষ হবে না। নির্মাণ যে উপকরণগুলো আছে, যেমন আমাদের আইএসজি বা সাববেজ আছে, আমরা যখন এগুলো ট্রাক দিয়ে আনলোড করতে যাচ্ছি তখন একটু জ্যাম হচ্ছে। যে কাজগুলো হচ্ছে এগুলো আমাদের পরীক্ষার মাধ্যমে আমরা মানে যথাযথ মান বজায় রাখার চেষ্টা করছি। এবার আশঙ্কাজনকভাবে নেমে গেছে যমুনা নদীর পানির স্তর। শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে একেবারে ধুধু মরুভূমি। তলদেশ ভরাট হয়ে গেছে পলি ও বালু পড়ে। এর প্রভাব পড়েছে নদী তীরবর্তী এলাকাতেও। অনেক টিউবওয়েলে উঠছে না পানি। সব মিলিয়ে যমুনা হারিয়েছে স্বাভাবিক গতি প্রকৃতি। পানি উন্নয়ন বোর্ড অবশ্য এর কারণ হিসেবে দায়ী করছে জলবায়ু পরিবর্তনকে। আপাতত সমাধান হিসেবে মনে করা হচ্ছে নদী খননকে। সমস্যা কাপড় চোপড় কাঁচা, পানি নেওয়া, তারপরে সব তো এই জায়গার মানুষ তো সব নদীতে কাজ করে। এদিকে ভাঙতেছে ওইদিকে ভাঙতেছে, তো
কৃষকদের মনে করেন ফসলগুলো যে ইরি চাষ করতো এগুলোতে পানি ঠিকভাবে পাচ্ছে না। সরকারের কাছে চাওয়া যে আমরা যেন মানে নদীর গভীরতা যেন রক্ষা করে। এই নদী থেকে উজানের কান্ট্রিগুলোতে খুব বেশি পানি ডাইভার্ট করার রেকর্ড আমাদের কাছে নাই। তো মূলত আসলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবই পড়তে শুরু করেছে। নদীর নাব্যতা ড্রেজিং করে নদীর গতিপথ ঠিক রাখে, নদীর পানির ফ্লোটা ঠিক থাকে, তাহলে আশেপাশের পানির স্তর নিচে নেমে যাবে না এবং টিউবওয়েলের পানিতে আমরা যথারীতি পানি পাব। রাজধানীর মগবাজারে একটি ভবনের গ্যারেজে আগুনের ঘটনায় মারা গেলেন জান্নাতুল ফেরদৌস নামে আরও একজন। সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৯৫% দগ্ধ ছিল। আগুনে দগ্ধ জান্নাতুল ফেরদৌসের স্বামী শহীদুল ইসলামের শরীরের ৪৫% দগ্ধ হয়। তিনিও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এর আগে গত বৃহস্পতিবার গ্যারেজে লাগা আগুনে তাদের শিশু সন্তান সহ মারা যায় ৩ জন। আত্মবিশ্বাস থেকেই সে আগুনে ঝাঁপিয়ে পড়ে তার ছেলেকে রক্ষা করার জন্য, তার স্বামীকে রক্ষা করার জন্য। অবশেষে সেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং তার শরীরের 95%ই বার্ন হয়ে যায়। খুবই আদরের ছিল, আমাদের সবার প্রিয় ছিল। মানে রুশদি তো নাই, আর ভাবিও নাই, আর ভাইয়ের অবস্থা মানে এখন আশঙ্কা। রংপুরের সাহেবগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ তাহমিনা বেগম মারা গেছেন। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশ জানায় গেল ১১ ফেব্রুয়ারি সাহেবগঞ্জের নিজ বাড়িতে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন তাহমিনা। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসক জানায় গৃহবধূর শরীরের ৭০% পুড়ে গিয়েছিল। চট্টগ্রামের ১৬ শহরে পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে বিস্ফোরক আইনে ৫ লাইশ থানায় মামলা করে পুলিশ। এতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে, তবে এখনও গ্রেফতার হয়নি কেউ। পুলিশ বলছে ঘটনাটির তদন্ত চলছে। শুক্রবার রাতে ১৬ শহরের ২ নম্বর গেটে পুলিশ বক্সে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কনস্টেবল সহ ৩ জন আহত হন। সংসদ সদস্য ও প্রশাসনের নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন পরিষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সিরডাপ মিলনায়তনে অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ হস্তান্তরিত কার্যক্রম এবং বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এমন মত তুলে ধরেন। বলেন, স্থানীয় সরকারের প্রশাসনিক ও আর্থিক সক্ষমতার উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। ভেন শরণাঙ্ক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মদেশনা ও বুদ্ধাভিষেক। বক্তারা বলেন, ধর্ম মানুষকে পরিশুদ্ধ করে, কল্যাণের পথে আনে। হিংসা বিদ্বেষ পরিহার করে সম্প্রীতি সদ্ভাব বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠানে মালয়েশিয়ার বৌদ্ধ ভিক্ষু লোসাং ডেমুলামা, শরণাঙ্কর থেরো, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সহ অন্যরা বক্তব্য রাখেন। সীমান্ত হত্যা, মাদক ও চোরাচালান বন্ধে আরও জোরদার ভূমিকা রাখতে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। সিলেটে বিজিবি বিএসএফের ৪ দিনব্যাপী রিজিয়ন কমান্ডার পর্যায়ের সম্মেলন শেষে সকালে স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় বিজিবি ও বিএসএফ। সম্মেলনে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উত্তর পূর্ব রিজিয়ন কমান্ডার জাকির হোসেন এবং ভারতের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিজোরাম এবং কাসার ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর প্রফুল্ল কুমার রৌশন। বান্দরবানে অসহায় ও দুস্থদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে সেনা জোন। দুপুরে রাজার মাঠে ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী এবং কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান রাফি বলেন, পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা সহ সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী। ভবিষ্যতেও যে কোনো সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর সহায়তা অব্যাহত থাকবে। কুষ্টিয়ায় উদ্বোধন হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। দুপুরে হাই স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিণী শারমিন আক্তার। মেলায় ৭৫টি স্টলে পুনা সদস্যদের তৈরি পণ্য প্রদর্শন হচ্ছে। আরও ৭টি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানের ৭০,০০০ কর্মী এখন থেকে বিকাশের মাধ্যমে বেতন পাবেন। এ নিয়ে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের ৪০০টি প্রতিষ্ঠানের ৪ লাখের বেশি কর্মী বিকাশের এই ডিজিটাল স্যালারি ডিসবার্সমেন্ট সেবার আওতায় এলো। বিকাশের এই সেবার সঙ্গে যুক্ত হওয়া নতুন 7টি প্রতিষ্ঠান হলো এজে গ্রুপ, পূর্বানী গ্রুপ, মাছিহাতা গ্রুপ, সোনিয়া গ্রুপ, টিম গ্রুপ, আমান গ্রুপ এবং আল মুসলিম গ্রুপ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এই যৌথ যাত্রার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদের। চট্টগ্রামের পতেঙ্গায় শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে মুজিব বর্ষ 10ম ডাচ বাংলা ব্যাংক
গলফ টুর্নামেন্টে গোলাম মহিউদ্দিন চ্যাম্পিয়ন এবং জাহিন আহমেদ রানার আপ হয়েছেন। টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাদের হাতে ট্রফি তুলে দেন এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ। এবারের টুর্নামেন্টে 38 জন নারী, 31 জন জুনিয়র সহ 237 জন গলফার অংশ নেন। নারী ইভেন্টে ফারজানা মাহবুব চ্যাম্পিয়ন এবং কানিজ ফাতেমা রানার আপ হয়েছেন। অনুষ্ঠানে শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল বক্তব্য রাখেন। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মহিউদ্দিন ইয়াসিন। রোববার স্থানীয় সময় সকাল 10:30টায় দেশটির রাজপ্রাসাদে ছিল এই অভিষেক অনুষ্ঠান। দেশের 8ম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নিলেন 72 বছর বয়সী এই রাজনীতিক। তিনি ছিলেন মাহাথির সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। 2009 থেকে 2015 সাল পর্যন্ত তিনি উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ভারতের সুরাটে ভিন্নধর্মী বিয়ের আয়োজন করল শহর কর্তৃপক্ষ, যেখানে সঙ্গীর খোঁজে অংশ নেন HIV পজিটিভ কমপক্ষে 777 ভারতীয়, যাদের মধ্যে 52 জন নারী। সাথে ছিল তাদের পরিবারের সদস্যরাও। পরিচিতি পর্ব শেষে পারস্পরিক আলোচনার মাধ্যমে অনেকে পান বিয়ের প্রস্তাবও। UNAIDS-এর হিসাব অনুসারে বিশ্বের 3য় সর্বাধিক HIV পজিটিভ রোগীর বসবাস ভারতে, কমপক্ষে 21 লাখ, যাদের প্রায় সবাই অশিক্ষিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ। সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হংকং। শনিবার থেকে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এই ঘটনায় আহত হয়েছেন 2 শতাধিক, গ্রেফতার করা হয়েছে 115 জনকে। আন্দোলনকারীরা হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগ দাবি করেন। এ সময় প্রধান সড়ক অবরোধ করা হয়, আগুন দেওয়া হয় বিভিন্ন স্থাপনায়, ভাঙচুর করা হয় সরকারি বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে ফিরলেন জো বাইডেন। সাউথ ক্যারোলাইনা প্রাইমারিতে বড় জয় পেয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। এই পর্যন্ত পাওয়া ফলাফলে 50% বেশি সমর্থন নিয়ে বড় ব্যবধানে জয় পান তিনি। প্রায় সব গণমাধ্যমের জরিপেই রাজ্যটির সম্ভাব্য জয়ী হিসেবে এসেছে জো বাইডেনের নাম। অবশ্য এর আগের 3টি ককাস ও প্রাইমারির কোনোটিতেই প্রথম 3 জনেও স্থান পাননি এই হেভিওয়েট প্রার্থী। চলছে সব খবর, ছোট্ট আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। পুষ্পস্তবক অর্পণ সহ নানা আয়োজনে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো পুলিশ সদস্যদের স্মরণ করা হয়েছে বিভিন্ন স্থানে। সকালে হবিগঞ্জে নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করে পুলিশ সদস্যরা। পরে অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদুল্লাহ। শোক র্যালির পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বক্তারা বলেন, দায়িত্ব পালনের সময় প্রাণ হারানোদের কর্তব্যনিষ্ঠা অনুসরণ করা হলে জনবান্ধব পুলিশ গড়া সম্ভব। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম, রাজু আহমেদ, শৈলেন চাকমা সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। পরে উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয় নিহত 5 পুলিশ সদস্যের পরিবারকে। রংপুরে সকালে পুলিশ হলের সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। পরে নিহত পুলিশ সদস্যের পরিবারকে অতিথিরা সংবর্ধনা দেন। এ সময় ভুক্তভোগীরা জানান, প্রতিশ্রুতি দেয়া হলেও তেমন কোনো সহযোগিতা মিলছে না। সন্তানরা পাচ্ছে না পুলিশ লাইন স্কুলে ফ্রি পড়ার সুযোগ। এমনকি অগ্রগতি জানা নেই বিএনপি জামায়াত সন্ত্রাসী হামলায় প্রাণ হারানোর ঘটনায় দায়েরকৃত মামলা। 15টি শহীদ পরিবারের সদস্যদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাদের সঙ্গে এক ধরনের মত বিনিময় আমরা করেছি। এবং আমরা বলতে চেয়েছি যে বাংলাদেশ পুলিশ এটা শুধুমাত্র আমরা নয়, টোটাল বাংলাদেশ পুলিশ এই সকল শহীদ পরিবারের সদস্যদের পাশে আছে। বরাবর নিবেদন যে আমাদের পরিবারের প্রতি যেন একটু সুদৃষ্টি রাখে, আমরা কীভাবে কষ্টে দিন যাপন করছি। আইজি স্যার উনি আমাকে বলছিল, ঠিক আছে পুলিশ লাইনে পড়ালেখার জন্য আপনার বাচ্চাকে ফ্রি করে দেওয়া হবে। আপনার বাচ্চাকে ফ্রি করে এখানে আসার পর প্রতি বছরে আমাকে হয়রানি হতে হয়। প্রতি বছর এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে গেলে টাকা পয়সা দিতে হয়। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি। দুপুরে সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন সমিতির নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও মোনাজাত করেন আগতরা।
মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচারের অভিযোগে সিরাজগঞ্জে হাজী কমরুল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। সকালে পাঁচলিয়া রতনকান্দি আঞ্চলিক সড়কে এই কর্মসূচি পালন করে স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, 27 জানুয়ারি ওই ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলমের মদদে একটি মানববন্ধন হয়। ওই কর্মসূচি থেকে সলঙ্গা থানা আওয়ামী লীগ নেতা আরাফাত রহমানের বিরুদ্ধে চালানো হয় অপপ্রচার। চুয়াডাঙ্গায় শাকিল আহমেদ নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শহরতলির দৌলতদিয়ার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিল সহ বেশ কয়েকজন বসে আড্ডা দিচ্ছিলেন। এই সময় অতর্কিত হামলা হয় তার ওপর। কুপিয়ে জখম করা হয় শাকিলকে। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পূর্ববিরোধের জেরে এই ঘটনা বলে ধারণা করছে পুলিশ। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। নোয়াখালী ফেনী সড়ক 4 লেন প্রকল্পে সড়কের দুই পাশে সমানভাবে ভূমি অধিগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা। দুপুরে সেবারহাট বাজারে আয়োজিত ব্রিফিংয়ে বক্তারা বলেন, সড়কের এক পাশে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পক্ষপাতমূলক আচরণ বন্ধ না হলে আগামীতে অনশন সহ বড় আন্দোলনের হুমকি দেন তারা। যৌতুকের দাবিতে দিনাজপুরের দপ্তরিপাড়ায় এক গৃহবধূকে নির্যাতন করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই গৃহবধূ মামলা করলে স্বামী, শ্বশুর সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 2 লাখ টাকা যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করত বলে অভিযোগ করেন ওই নারী। এই মামলার যে আসামি 4 জন, সবাইকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি এবং আসামিদের বিজ্ঞ আদালতে সমর্থ করে এর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য তাদেরকে রিমান্ডে প্রেরণ দেওয়া হয়েছে। ফেনীর ছাগলনাইয়ায় দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহতের কথা জানিয়েছে পুলিশ। বলা হয়, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। ভোররাতে এই ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে তারা। পরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবিও করা হয়, তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ মজিদিয়া মডেল স্কুলে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখার আহ্বান জানান তারা। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। স্কুল মাঠে উপস্থিত হয়ে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিযোগিতা উপভোগ করেন টেইলর কিং নামে এক বিদেশি অতিথি। প্রতিযোগিতা উদ্বোধন করেন শিল্পপতি মোহাম্মদ নুরুদ্দিন। বক্তারা বলেন, মাঠের অভাবে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ সংকুচিত, ফলে অনেকে বিপদগামী হচ্ছে। শৈশব থেকেই তাদেরকে খেলাধুলায় উৎসাহী করে তুলতে হবে। সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহণে ফ্যাশন ফর লাইফ শিরোনামে ব্যতিক্রমধর্মী একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরের সিআরবি শিরিষ তলায় পথ শিশুদের ফ্যাশন শোর মঞ্চে ক্যাটওয়াকে অংশ নেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু অধিকার নিয়ে নাটিকা, নৃত্য ও গানের পরিবেশনা ছিল। বিশ্বের সবচেয়ে নামি দামি হর্স রেসিং প্রতিযোগিতায় সেরা পদক জিতে নিল ম্যাক্সিমাম সিকিউরিটি নামের এক ঘোড়া। রিয়াদে কিং আব্দুল আজিজ রেসকোর্স ময়দানে সব ঘোড়াকে পেরিয়ে শীর্ষ পুরস্কার জয় করে, যার মূল্যমান $20 মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে ছিল মিডনাইট বিসো, তৃতীয়তে বেনবেট, থার্ড। মূলত সৌদি ধনকুবের এবং রাজ পরিবারের কারণে এখনও টিকে আছে ঘোড় দৌড়ের মতো আসন। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, ইউটিউব/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।